প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবা সওদাগর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এম আবদুল্লাহ, এখনো জাতীয় সংসদের তফসিল ঘোষণা হয়নি। এর মধ্যে দেখছি বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ছে, উত্তেজনা তৈরি হচ্ছে, একজন আরেকজন পোস্টার ছিঁড়ে ফেলছে, বিলবোর্ড নামিয়ে দিচ্ছে। গতকালকে দেখলাম যে চট্টগ্রামে বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে 7 জন, দলীয় কার্যালয় বাড়ি ভাঙচুর হয়েছে। বিএনপির ও জামাতের যে এই সংঘর্ষটা, এটা কি স্থানীয় পর্যায়ের বিরোধ নাকি উপরের স্তরের সংকেত? কি বলবেন আপনি? দেখুন, নির্বাচন যত আসবে এখানে তো ক্ষমতার লড়াই, মূলত ক্ষমতার লড়াই। আমরা যদি দেখি জামাত এবং বিএনপির সম্পর্কের জায়গাগুলো, দীর্ঘদিন তারা একসঙ্গে পথ চলেছে, জোটবদ্ধ নির্বাচন করেছে। এদের দুঃসময়ে থাকলে তারা পারস্পরিক পাশে থাকার ব্যাপারে তারা মানে অনুভূতিটা তাদের মধ্যে সেভাবে থাকে যে আমাদের সঙ্গে একসঙ্গে পথ চলতে হবে এবং পারস্পরিক যে সহমর্মিতার জায়গা, সৌহার্দ্যের জায়গা, এটা থাকে। কিন্তু একটু যখন এখন আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ, এটা তো বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায়, নতুন পরিস্থিতি। বিএনপির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, জামাতের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে বিএনপি বড় প্রতিপক্ষ, কখনো কখনো জামাতকে বড় প্রতিপক্ষ করেছে আওয়ামী লীগ এই কারণে, একটা হিসাব নিকাশ থেকে, যে জামাত যদি বিএনপির সাথে থাকে তাহলে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। যে কারণে আওয়ামী লীগ, জামাত এবং বিএনপিকে আলাদা করার জন্য কিন্তু নিরন্তর আওয়ামী লীগের একটা চেষ্টা থাকতো। তো সেই সময়টাতে বিএনপি এবং জামাত অনুধাবন করতো যে তাদেরকে একসঙ্গে কাছাকাছি থাকতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের পরে জনগণের একটা প্রত্যাশার জায়গা ছিল যে অন্ততপক্ষে একটি নির্বাচন, এই দলগুলো যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো একটা বোঝাপড়ার মধ্য দিয়ে একটি নির্বাচন সুন্দর পরিবেশে করবে এবং মানুষের কাঙ্ক্ষিত, জনগণের কাঙ্ক্ষিত যে রাষ্ট্রের যে সংস্কার, যে প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে রাষ্ট্রের যত যে পরিমাণ রাষ্ট্রকে তছনছ করে ফেলা হয়েছে, ভঙ্গুর করে ফেলা হয়েছে, সেখান থেকে রাষ্ট্রটাকে টেনে তোলার জন্য সবাই মোটামুটি একটা বোঝাপড়ার মধ্য দিয়ে অন্তত একটি নির্বাচন করবে। কিন্তু সে প্রত্যাশার জায়গাটাতে আমাদের ইতিমধ্যেই ছিট ধরেছে, এটা স্বীকার করতেই হবে। কারণ ক্ষমতার দাবিদার এখন আওয়ামী লীগ যেহেতু নাই, এখন ক্ষমতার দাবিদার হয়ে মূল দাবিদার বিএনপি হলেও কিন্তু ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে জামাতের মধ্যেও একটা ক্ষমতার প্রতি প্রত্যাশার জায়গা তাদের মধ্যে দিনে দিনে একটা শক্তি সঞ্চয় করছে এবং তৈরি হচ্ছে। তো এই জায়গা থেকে ক্ষমতার লড়াইটা কিন্তু মাঠ পর্যায়ে বাংলাদেশের অসহিষ্ণু রাজনীতির জায়গায়। এখানে আপনি দেখবেন প্রতিটি আমাদের প্রত্যেকটা স্তরে, রাজনীতির প্রত্যেকটা স্তরে নানান ধরনের আত্মকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক অনেক বিষয় আদি থাকে। তো সেগুলোর কারণে একদম সমাজের নানান স্তরে সংঘাতের জায়গাগুলো তৈরি হয়। আপনি যেটা বলছিলেন যে চট্টগ্রামের ঘটনা বা এর আগেও অনেক জায়গায় বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটেছে এবং নির্বাচন যত এগিয়ে আসবে এই ঘটনাগুলো আরো বেশি করে ঘটার আশঙ্কা আছে। জামাতের পক্ষ থেকে একটা মেসেজ বার্তা দেখলাম যে জামাত তাদের মাঠ পর্যায়ে একটা নির্দেশনা দিয়েছে কোনো উস্কানিতে যাতে পা না দেয় এবং এসব সংঘাতে যাতে না জড়ায়। কিন্তু তারপরেও ঘটনা ঘটছে, কারণ লোকালি একে অপরকে আমরা আমাদের সহিষ্ণুতার, মনস্তাত্ত্বিকভাবে আমরা সহিষ্ণুতার জায়গা থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আমাদের মধ্যে যে পারস্পরিক যে মর্মিতার যে জায়গাটা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটা, এগুলা কিন্তু দিনে দিনে গত 15 বছর। এখানে একটা প্রশ্ন আপনাকে করি। আপনি এখন একটি সরকারি দায়িত্বে রয়েছেন, কিন্তু মূলত আপনি আপাতমস্তক একজন গণমাধ্যম কর্মী, সাংবাদিক। আপনি নিশ্চয়ই জানেন যে 15 বছরের যখন ফ্যাসিস্টের সময় বিএনপি লোকদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হতো এবং রিমান্ডে নেওয়া হতো, তখন তাদেরকে বলা হতো তোমরা জামাত ছেড়ে দাও, জামাতের সঙ্গে তোমাদের সম্পর্ক রাখা ঠিক হবে না। এবং জামাতকে যখন, জামাতের নেতাদের যখন ধরে নিয়ে যেত, একই বক্তব্য রাখতো। এই বিএনপি এবং জামাতকে আলাদা করার জন্য হেন চেষ্টা নেই যেটা আওয়ামী লীগ করে। এর মানেটা হলো কি যে এই দুই দল যদি কাছাকাছি থাকে তাহলে তাদের জন্য সমস্যা। কিন্তু এখন কিন্তু সমস্যাটা হয়তো আওয়ামী লীগের না, কিন্তু অন্য ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে এই দুই ধরনের বিভক্তির কারণে। আমরা লক্ষ্য করছি সেখানে আওয়ামী পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে। আওয়ামী লীগ সবসময় চেষ্টা করেছে এই ভোটের হিসাব নিকাশ এবং ভোটের যে মানচিত্র,
প্রায় 100-র বেশি আসন আছে যেখানে জামাত বিএনপির ভোট যোগ হইলে আওয়ামী লীগকে পরাস্ত করা যেত, না হলে এরা আলাদা থাকলে আওয়ামী লীগ সেখানে বিজয়ী হতো। এই যে হ্যাঁ, এই যে ভোটের হিসাব নিকাশটা, এটার কারণেই আওয়ামী লীগ সবসময় চেষ্টা করেছে যে যদি নির্বাচন তাদেরকে নিয়ে করতে হয় তাহলে এই দুইটা দলকে আলাদা করতে হবে, এবং এই দুই দল যখন একসাথে থাকে তখন এদেরকে বাদ দিয়ে নির্বাচন করার কথা ভাবতে হয়েছে আওয়ামী লীগকে। এটাই কিন্তু বাংলাদেশের রাজনীতির হিসাব নিকাশ। কিন্তু এখন আওয়ামী লীগ মুক্ত যে বাংলাদেশ, এই বাংলাদেশটাতে সম্পূর্ণ পরিস্থিতিটা ভোটের হিসাব নিকাশটা তো পাল্টে গেছে। কিন্তু দুর্ভাগ্যের জায়গা, আজকে আমি একটা জরিপ রিপোর্ট আপনি হয়তো দেখেছেন কিনা জানি না, বিশেষ করে তরুণদের নিয়ে একটা জরিপ রিপোর্ট প্রকাশিত হয়েছে। হ্যাঁ, সেটা লেখাছাপা বিশ্লেষণধর্মী। তো সেখানে যেটা বলা হচ্ছে যে এই তরুণদের মধ্যে খুবই ইন্টারেস্টিং এই রিপোর্টটা, তরুণদের মধ্যে দেখা যাচ্ছে ভোটের প্যাটার্নটা হচ্ছে যে বিএনপির পক্ষে 20%, জামাতের পক্ষে 17%, আওয়ামী লীগের 10% সেখানে তারা পেয়েছে, এবং বাকি প্রায় 48% এরা একদিকে কেউ বলেছে সিদ্ধান্ত নেয় আর কেউ কথা বলতে রাজি হয় না, এই দুইটা মিলে কিন্তু 48%। হ্যাঁ, এবং এটা আমি এর আগেও আপনার সাথে সম্ভবত এই কথাগুলো বলেছি যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটাকে যদি রাজনৈতিক দলগুলো, বিএনপি বা জামাত, গণ অভ্যুত্থানের শক্তিগুলো যদি এটাকে ইগনোর করে, তাহলে তাদের কিন্তু দেখা যাবে নির্বাচন দিন শেষে এসে তাদেরকে অনেক বড় একটা ধাক্কা খেতে হতে পারে। এটাকে মাথায় নিতে 48% ভোটার মানে 30% টোটাল ভোটারের 30% থেকে 40% হচ্ছে তরুণ ভোটার, এবারে 40%। তো এখানে এরা 30% ধরে পর্যালোচনা করে, তো সেখানে সেই পার্সেন্টেজের মধ্যে 48% অর্ধেক ভোটার কিন্তু এখনো নীরবে পর্যবেক্ষণ করছে কার কি আচরণ, তারা কার কি অ্যাটিটিউড, ক্ষমতায় গেলে ক্ষমতায় গেলে তারা কি করবে এগুলা কিন্তু পর্যবেক্ষণ করছে। সুতরাং এই রাজনৈতিক দলগুলো যদি এখনো পর্যন্ত এগুলাকে সঠিকভাবে বিবেচনায় না নেয়, তারা যদি স্বার্থকেন্দ্রিক নিজেদের বলয়ের যে জায়গাটা সেটাকে যদি তারা একটু উদার চিন্তার দিক থেকে যদি না দেখে এবং সহিষ্ণু না হয়, পরমত সহিষ্ণু না হয়, সংঘাতে কথায় সংঘাতে জড়িয়ে পড়ে, এটা কিন্তু যে কোনো দলের জন্যই, ক্ষমতা প্রত্যাশী যে কোনো দলের জন্যই একটা বিপর্যয়ের কারণ। প্রফেসর মেজবা, তরুণরা কিন্তু লক্ষ্য করছে কারা ফ্যাসিস্ট বিরোধী মনোভাব পোষণ করে, সেই ব্যাপারে তাদের সিদ্ধান্তটা কি, বা সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত কি, বিচার ব্যবস্থার ব্যাপারে সিদ্ধান্তটা কি। আরেকটা বিষয় যে এই যে এখন শুরু হয়েছে চতুর্দিকে, এটাকে আপনি কি বলবেন একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে? এটা কি কাঠামোগত রাজনৈতিক ভাঙ্গন নাকি এটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া, কিভাবে দেখছেন আপনি? বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, এই পলিটিক্যাল কালচারের দীর্ঘদিনের ট্রেন্ডসের একটা রিফ্লেকশন। আচ্ছা, রিফ্লেকশনটা কেন হয় সেটা আমি একটু বলতে চাই। এটা হচ্ছে আমাদের রাজনীতিতে একটা রাষ্ট্রবিজ্ঞানের একটা কথা আছে যে উইনার্স গেট অল, মানে যে বিজয়ী হবে সে সব কিছু পাবে, অন্যদের এখানে কোনো স্থান নাই। এই যে সংস্কৃতিটা দীর্ঘদিন থেকে চলে আসতেছে, সব কিছু রিপ্লেসমেন্ট হয়, শুধু সরকারি পরিবর্তন হয় না, সরকার পরিবর্তনের সাথে সাথে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত সব কিছু রিপ্লেসমেন্ট, যে উইন করে তার পক্ষে চলে যায় সবকিছু। তো একটা গণতান্ত্রিক সমাজের কিন্তু এটা ভালো কোনো মানে এক্সাম্পল নয় যে প্রত্যেকটা জায়গায় এই রিপ্লেসমেন্টটা হতে হবে আর কি। তো উইনার্স গেট অল সংস্কৃতিতে বাংলাদেশ দীর্ঘদিন থেকে অভ্যস্ত হয়ে এসেছে। এখন যেটা হচ্ছে যে বিভিন্ন প্রফেশনাল অর্গানাইজেশন বলেন, যারা রাজনীতি করে তারা বলেন, তাদের মধ্যে ক্ষমতায় যাওয়ার স্পৃহাটা এমনভাবে শক্তিশালী হয়েছে, এমন প্রবল হয়েছে, তারা মনে করছে যে যে কোনোভাবেই আমাকে যেতে হবে, যদি আমি না যাই তা পূর্বে যে অবস্থাটা ছিল, আওয়ামী লীগ সব কিছু ভোগ করতো, আমরা কোনো কিছু ভোগ করব না, আমাদের কোনো কিছু থাকবে না, রিসোর্স বলেন, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বলেন, সব কিছু আমি আগের জায়গার মতো বঞ্চিত হব। এই ট্রেন্ডসটা তাদের মধ্যে কাজ করছে। অর্থাৎ বিপ্লবটা যে হয়েছে, বিপ্লব কিন্তু এই সংস্কৃতির বিরুদ্ধে বিপ্লব হয়েছে। এর মানেটা দাঁড়াচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো বলেন, প্রফেশনাল অর্গানাইজেশনগুলো বলেন, এই সংস্কৃতিটার মধ্যেই এখনো আছে। নতুনটাকে তারা কিভাবে, মানে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, দলগুলোও তো নেতৃত্ব দিয়েছে, সেটাকে আকাঙ্ক্ষাটা কি ছিল, আকাঙ্ক্ষাটাকে তারা ভালোভাবে কিন্তু ধারণ করতে পারছে না, এবং এই আকাঙ্ক্ষার ভিত্তিতে তার যে আচরণ পরিবর্তন হওয়ার কথা সেটাও কিন্তু তার হচ্ছে না।
সো এরকম একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে সবাই যাচ্ছে, এর ফলে এই সংঘর্ষগুলো চলবে। তবে এখানে বিষয়টা হচ্ছে যে আগামী নির্বাচনটা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এবং যেমনটা আব্দুল্লাহ ভাই বললেন যে 48% যে নীরব আছে, এইটা কিন্তু মানে পলিটিক্যাল ডেভেলপমেন্টের যে তত্ত্ব, একটা সোসাইটিতে পলিটিক্যাল ডেভেলপমেন্ট যেভাবে হয়, এটা কিন্তু তার একটা লক্ষণ। এই 48% নীরব আছে এরা, অর্থাৎ হচ্ছে আপনার ফ্লটিং ভোটারের সংখ্যা বেড়েছে, তরুণরা আনডিসাইডেড, তরুণরা এখানে দেখছে যে আমরা যে বিপ্লব করলাম, আমরা কি চেয়েছিলাম, সেই চেতনা কে ধারণ করতেছে, সেইভাবে বাংলাদেশকে কে গড়তে চায় আগামীতে, তারা ওই জিনিসটা লক্ষ্য করবে পলিটিক্যাল পার্টিগুলোর দিকে। লক্ষ্য করার পর ভোটের দিনে ওরা তারা দেখবেন যে ভোটের আগের দিন বা তার আগের দিন তারা সিদ্ধান্ত নেবে, এই আগের সময়টা তারা পুরো অবজার্ভ করবে। প্রফেসর মেজ ভাই, একটা বিষয় আমরা এখানে বারবার কথা বলছিলাম, সেটি হলো যে এই যে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অনেকে বলছে সরকারের দায়িত্ব, কিন্তু আমরা সেই কথাটাও বারবার বলছি, এই সরকার তো এই রাজনৈতিক দলগুলিরই সরকার। এখন রাজনৈতিক দলগুলোর আচরণ দেখে কি মনে হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তারা সহযোগিতার মানসিকতা আদৌ পোষণ করে? নির্বাচনের যেমন পলিটিক্যাল পার্টিগুলো একটা স্টেক হোল্ডার, তেমনি গভর্নমেন্ট, নির্বাচন কমিশন, ল এনফোর্সিং এজেন্সি, অন্যান্য বাহিনীগুলো আছে, তারা সবাই এক একটা করে স্টেক হোল্ডার, যার যার রোল প্লে করতে হবে। কিন্তু অতীতের যে নির্বাচনগুলোর দিকে যদি আপনি তাকান, যে কেন নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি, সেটা হচ্ছে গভর্নমেন্ট নিজেই চেয়েছিল যে এই নির্বাচন যেন না হয়, মানুষ যেন ভোট দিতে। আমি নিজে দেখেছি আমার এলাকায় বিরোধী দলের লোকজন একটা মিছিল নিয়ে যাচ্ছে, ওইখানে রাস্তার মধ্যে গিয়ে আটকে গেল, কি আইন শৃঙ্খলার অবনতি হবে, এটা করতে দেওয়া যাবে না, অথচ আওয়ামী লীগের লোকজন আবার ঠিকই করতেছে সবকিছু। অর্থাৎ গভর্নমেন্ট নিজেই চায়নি। সুতরাং এখানে গভর্নমেন্টের রোলটা সবচেয়ে বেশি। গভর্নমেন্টের সফলতা, নির্বাচন কমিশনের সফলতা আমি বেশিভাবে বলবো, কারণ সবকিছু থাকবে নির্বাচন কমিশনের হাতে। তো তারা কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত করছে এই পরিস্থিতি। এখানে কিন্তু একটা প্রশ্ন আসে, এখন যদি কেউ যদি জামাতের কোনো নেতা যদি বক্তব্য রাখেন, হুমকি দেন যে প্রশাসন আমাদের কথা উঠবে বসবে, আবার বিএনপির যদি কেউ বলেন যে তুমি এই উপজেলা কিভাবে ওসিগিরি করে ইউনিগিরি করে দেখবো, তাহলে কি এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং আপনি বললেন সুষ্ঠু নির্বাচনে কি হবে, তাহলে সুষ্ঠু নির্বাচনের জন্য তারা এই দল, এই যে কথাগুলো, যে দুইজনের উদাহরণ আপনি দিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশনের এই সক্ষমতা থাকতে হবে যে এইরকম আচরণ করার সাথে সাথে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচন কমিশন যদি সেটা গ্রহণ না করে, বা গভর্নমেন্ট যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, শুধু দলগুলোর উপর চাপিয়ে দেয় যে আপনারা সহযোগিতা করছেন না, এটা গভর্নমেন্টের সক্ষমতা প্রমাণ করে না। গভর্নমেন্টের সক্ষমতা হচ্ছে ওইটা যে পলিটিক্যাল পার্টিগুলোকে এই নির্বাচনী তফসিলের যে রূপরেখা, যে কাঠামো, যে আইনি কাঠামো, তার ছকের মধ্যে, এই কাঠামোর মধ্যে সবগুলোকে নিয়ে আসা। কেউ এতটুকু নড়াচড়া করতে পারবে না, আইনের বাইরে গেলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এই সক্ষমতা গভর্নমেন্টে থাকতে হবে। তাহলে এই নির্বাচনের মধ্য দিয়ে অনেক কিছু নির্ধারিত হবে, যে আমরা কেমন বাংলাদেশ চাই, দেশের মানুষ কি চায়, সবকিছু ওই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু নির্ধারিত হবে। এখন এই নির্বাচনটাকে এই জন্যই গভর্নমেন্টের চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। রাজনৈতিক দলগুলোর উপর দোষ চাপাইলে হবে না, রাজনৈতিক দলগুলোর উপর ল এনফোর্সিং এজেন্সি, গভর্নমেন্টের কন্ট্রোল নিয়ে আসতে হবে, যেন তাদের রাজনৈতিক দলগুলোর কোনো দায় দায়িত্ব নেই। অবশ্যই দায় দায়িত্ব আছে। তারা কি সেই দায় দায়িত্ব আদৌ পালন করছে? এটা দীর্ঘদিনের যে সংস্কৃতি, এটাকে আপনি মুখ দিয়ে বলে আপনি তাদেরকে ঠিক করতে পারবেন না। আপনি তাদেরকে আইনের কাঠামোর মধ্য দিয়েই তাদেরকে নিয়ে আসতে হবে। এই মুহূর্তে আপনি মুখ দিয়ে আমরা বড় বড় নীতি কথা বললাম, আপনার এই দায়িত্ব আপনি পালন করেন, তারা পালন করলো না, আপনি বসে থাকলেন, তাহলে আপনি আর নির্বাচন করতে পারবেন না। আপনাকে এই জায়গাটার দিকে গভর্নমেন্টকে নজর দিতে হবে, পুরোটাই রেসপন্সিবিলিটি গভর্নমেন্টের। আব্দুল্লাহ, একটা আশঙ্কা থেকেই যাচ্ছে আসলে রাজনৈতিক দলগুলো কতটুকু দায়িত্ব পালন করে। আরেকটা প্রশ্ন উঠেছে, সেটি হলো যে অনেক রাজনৈতিক দলের মধ্যে এটা ঢুকে পড়েছে, এটা একটা রেজিম চেঞ্জ। এক সরকার ছিল আওয়ামী লীগ, একে তাড়িয়ে দেওয়া হয়েছে, এখন আমরা ক্ষমতায় আসবো বা অন্য, সবাই এরকম একটা ধারণা করছে। কিন্তু 5ই আগস্টের যে জন আকাঙ্ক্ষা বা তরুণদের আকাঙ্ক্ষা, যেটা আমি তরুণদের কথা বলছিলেন, সেটাকে কেউ মাথায় নিচ্ছে না। তাহলে কি হবে? তাহলে তো কে কত আসন পেল সেই লড়াইটাই সবাই করতে থাকবে। এটা তো হতাশাজনক। মানে সবচেয়ে বড় কথা হলো আমরা জাতিগতভাবে আমাদের যে মানে পলিটিক্যালি আমরা তো এমনি আমাদের মধ্যে এক ধরনের পলিটিক্সটা একটা দূষিত পলিটিক্সের মধ্য দিয়ে আমাদের এই জাতিটা উঠে আসছে।
তো তার মধ্যেও আমাদের এই 5ই আগস্টের বিপ্লবের পরে আমাদের সবারই প্রত্যাশার জায়গা ছিল যে পলিটিক্যাল কালচারটাতে একটা চেঞ্জ আসবে, এই যে আমরা যে গতানুগতিক যেই স্টাইলে আমরা সেই যে 54 বছর পলিটিক্স দেখে আসছি করে আসছি সেটা থেকে একটা নতুন একটা লেসন নেবে এবং সেখান থেকে একটা বেরিয়ে আসবে। কিন্তু এখনো পর্যন্ত কিছুটা যে একেবারেই যে কোনো চেঞ্জ নাই এটা বললে ভুল হবে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী নাই, এটা হচ্ছে কথা। আপনি যদি বলেন যে আমরা রাজনৈতিক কালচারের মধ্যে যে পারস্পরিক, যে কথাটি আগেও বলছিলাম যে পারস্পরিক মতের ভিন্নতা থাকবে, কিন্তু সেটাকে কোনোভাবেই এটা বিদ্বেষ এবং লড়াইয়ের জায়গা, জীবন মরণের জায়গায় নিয়ে যাওয়া। এই যে আপনি ধরেন যে যে জায়গায় সংঘাতগুলো হচ্ছে, কেন সংঘাতগুলো হচ্ছে এই কারণে যে সেখানে কেউই হারতে চায় না। রাজনীতিতে গণতন্ত্রে তো হারার মানসিকতা, যে তার যেমন প্রতিযোগিতা থাকবে তেমনিভাবে হার মানারও একটা মানসিক জায়গা থাকতে হবে। আমাদের বড় সমস্যাটা হচ্ছে আমাদের এখানে নির্বাচনের লড়াই বলেন, যে কোনো একটা স্কুলের একটা, যদি আপনি প্রাইমারি বা মাধ্যমিক স্কুলের যে নির্বাচন হয়, কমিটির নির্বাচন হয়, সেখানে পর্যন্ত কেউ হার মানতে রাজি না, যে জিততেই হবে, যে কোনো উপায়ে জিততে হবে, যেন তেনভাবে জিততে হবে। এই যে মানসিকতার জায়গাটা, এটা তো গণতন্ত্রের প্রতি, গণতন্ত্রের কথা আমরা মুখে যেটা বলি তার সাথে যায় না। আমি যখন প্রতিযোগিতা করব আমাকে সেখানে জয়ের জন্য যেমন চেষ্টা চালাইতে হবে, তেমন পরাজয়ের বিষয়টাও আমাকে মাথায় রেখেই আমাকে পরাজয়ের জন্য পরাজয় মানার মতো মানসিকতা থাকতে হবে। এই জায়গাটাতেই আমাদের সংঘাতের জায়গাগুলো তৈরি হচ্ছে। এইটা যে এখন কি দাঁড়িয়েছে, এখন দাঁড়িয়েছে বিএনপি, নিশ্চিতভাবে বিএনপি ক্ষমতার দাবিদার, বিএনপি মনে করে যে তাদের ক্ষমতায় যেতে হবে, যাবে, বৃহত্তম দল হিসেবে দাবি তারা করতেই পারে এবং তাদের এই মানসিকতা থাকা, কিন্তু সেটাকে এমন জায়গায় নিয়ে যেন তেনভাবে আমাকে যেতেই হবে, এই জায়গা না। একইভাবে জামাতের মধ্যে যে প্রত্যাশার জায়গাটা তৈরি হয়েছে, জামাত নেতা কর্মীদের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু খুবই আমার কাছে আমার কাছে মনে হয় যে এটা শোভন না। অনেক ক্ষেত্রে যে বক্তব্যের কথা আপনি, শাহজাহান চৌধুরী, আমি খুবই তাকে অনেক দিন ধরে দেখে আসছি, অত্যন্ত নির্যাতিত, কারা নির্যাতিত নেতা, সবই ঠিক আছে, কিন্তু তিনি যেই ভাষায় কথা বললেন এটা তো স্তম্ভিত হয়ে গেছি আমরা, যে তিনি কি করে বলতে পারেন যে সেখানে তার কথায় গ্রেপ্তার হবে, তার কথায় সেখানে চলতে হবে, তার সকালবেলা খোঁজ নিয়ে উচিত তাকে প্রটোকল দিতে হবে, তাহলে আর নির্বাচনের দরকারটা কি? নির্বাচন কি হয়ে গেছে, ক্ষমতায় চলে গেছেন? তো এই যে জায়গাগুলো, বিএনপিরও অনেক নেতার ভাষা পরিভাষা এবং প্রতিপক্ষকে আক্রমণের যে ভাষা, এটা অ্যাকসেপ্টেবল না। জনগণ এটা গ্রহণ করছে না, এটা বুঝতে পারছেন না কেন তারা, সাধারণ জনগণ। তরুণ দেশটা বদলে গেছে, তো দেশের মানুষের এখন আগের মতো যে যেন তেনভাবে একটা ঢলের মধ্যে দিয়ে জোয়ারের মধ্যে উঠে গেলেন, বিষয়টা সে জায়গায় নাই। এখন ভার্চুয়াল জগৎটা এমনভাবে মুহূর্তের মধ্যে আপনার এগুলো, কিন্তু একটা একেবারে গ্রামের একজন কৃষক, একজন রিক্সা চালক, সবার হাতে হাতে এখন স্মার্টফোন। আপনার এই বক্তব্যটা মুহূর্তের মধ্যে যাচ্ছে এবং তার মাথায় এটা ঢুকছে যে কি দম্ভ, কি অহংকার, কি এদের এই জিনিসগুলো বুঝতে পারছে তারা, কিন্তু এগুলো কিন্তু ব্যালটের সামনে গিয়ে তারা কিন্তু এটা বিবেচনায় রাখবে। তো এই বিষয়গুলো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, ইভেন আমি যদি বলি এনসিপি নতুন দল, এর যে পাটোয়ারির যে কথাবার্তা, যেভাবে কথা বলেন, এটা গ্রহণযোগ্য না অনেক ক্ষেত্রে। তার এটা কি ইচ্ছা, কিন্তু আমার কাছে মনে হয় যেন প্ল্যান করে আলোচনায় থাকার জন্য এগুলো করেন কিনা আমার মাঝে মধ্যে সন্দেহ হয়। যদি তা না হয়ে তার এটাই নেচারই এটা হয়, তাহলে তাকে বদলাতে হবে। এটা তো নতুন রাজনীতি না, নতুন তরুণ প্রজন্মের কাছে এটা প্রত্যাশা করে না, এই বডি ল্যাঙ্গুয়েজ দেখতে চায় না মানুষ। তো সব মিলিয়ে আমরা যদি আমাদের এই নতুন রাজনৈতিক কালচারটাকে আবার ধারণ না করতে পারি, রাজনৈতিক দলগুলো আলটিমেটলি তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু দেশটা ক্ষতিগ্রস্ত হবে। দেশে যে আমরা আগামী নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীল সরকার আসবে, সেই সরকার যে এই যে বিধ্বস্ত এই দেশকে এখানে যতটুকু ডক্টর ইউনূসের মাধ্যমে যতটুকু চালিয়ে নেওয়া গেছে, তারপরে যে এটাকে এই বিধ্বস্ত অবস্থা থেকে সবকিছু উত্তরণের যে জায়গাটা তৈরি হবে, সেটার জন্য এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে পারস্পরিক, এখন যদি আগামী নির্বাচনের পরে নির্বাচনের ফলাফল যদি কোনো এক পক্ষ না মেনে আবার আন্দোলন শুরু করে, আবার যদি দেশে অস্থির পরিস্থিতি তৈরি করে, তাহলে আপনার কি হবে? তাহলে আমাদের তো সেই যেই ওই যে কথা আছে, যেই লাউ সেই কদু। তো আমরা তখন কিন্তু এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা যে কথাগুলো বলেছি, যে যুক্তি আমরা দেখাচ্ছি, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য, শেখ হাসিনার মৃত্যুদণ্ড যে কারণে আমরা সবাই স্বাগত জানাচ্ছে,
বিশ্ব স্বাগত জানাচ্ছে, তো সেই জায়গাগুলো তো কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার একটা সুযোগ তৈরি হবে যদি এদের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো এটা অনুধাবন না করে। প্রফেসর মেজবা, আমরা সেই পুরনো চেহারা দেখছি, সেটি হলো রাজনৈতিক দলগুলো যেটা বলছিলেন, সব রাজনৈতিক দলের নেতাদের কথাবার্তা সে আগের মতো। আরেকটা প্রবলেম সামনে এসছে বড় ধরনের, আমরা বলতাম না যে সব দলীয়করণ করে ফেলা হয়েছে, ছাত্রলীগের যুবলীগের সব জায়গায় লোকজন বসে পড়েছে, প্রশাসন বলুন শিক্ষক বলুন সব জায়গাতেই। আমরা ইদানিং দেখছি সেই একই চেহারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি কোন দল সমর্থনের এটা বড় পরিচয়, আপনি বিএনপি না জামাত সেটা পরিচয় হিসেবে দেখা হচ্ছে যে প্রফেসর মেজবা এই দলের অনুসারী। এবং এটা সব বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, প্রশাসনে হচ্ছে, এমনকি নর্মাল যারা সাধারণ পেশাজীবী লোক তারও আগে পরিচয় দেয় যে আমি ছাত্রদের অমুক ছিলাম, আমি শিবিরের অমুক ছিলাম। এই যে দলীয় পরিচয়টা সামনে চলে আসতেছে, তাহলে যারা অ্যাক্টিভ না দলের মধ্যে বা যা কোনোদিন কেউ পদ পদবি গ্রহণ করে নাই বা ছিল না, তারা কি, তারা কোথায়, তারা বাতিল, সেই পুরনো চেহারা। এটাকে কিভাবে দেখছেন আপনি একদম রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে? বিষয়টা হচ্ছে যে মানে ওই যে আমি একটু আগে বললাম যেটা যে উইনার্স গেট অল, এই সংস্কৃতিতে চলে আসছে। এই সংস্কৃতি কন্টিনিউয়াস চলতে থাকার ফলে প্রত্যেকটা প্রফেশনের মধ্যে যে প্রফেশনালিজম এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। প্রফেশনালিজমটা পলিটিসাইজেশন হয়ে গেছে এখানে, যার ফলে আপনি খেয়াল করেছেন বোধহয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলছে যে আমরা আসবো আর কি, সেটা জি যে একটা কথা বলছে, জি সাংবাদিকদের বলছে যে আমরা তো চাই না তারাই এসে দলীয় পরিচয় দিচ্ছে দল হিসেবে এখানে কথা বলছে। এর কারণটা হচ্ছে যে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো প্রফেশনালিজম ত্যাগ করে তারা পলিটিসাইজড হয়ে গেছে। কেন হয়ে গেছে? তারা মনে করে যে আমার যদি যে কোনো প্রফেশনাল অর্গানাইজেশনের জন্য যদি পলিটিক্যাল আইডেন্টিটি তার না থাকে, পলিটিক্যাল প্রভাব যদি এটার উপর না থাকে, পলিটিক্যাল লিঙ্কেজ যদি না থাকে, তাহলে এই প্রফেশনাল অর্গানাইজেশনটা কোনো কাজ করতে পারবে না। এরকম একটা ট্রেন্ড না, একটু দ্বিমত করছি। জি, সেটা হলো প্রফেসর মেজবা, আমরা নানান প্রফেশনাল সংগঠনের সাথে জড়িত, আমাদের মনে হয়েছে যখন রাজনীতির সাথে লিঙ্ক আপ থাকে তখনই ওই সংগঠন মরে যায় আর কার্যকরী থাকে না। আমি সেটাই ব্যাখ্যা করছি। এটা দুই দিক থেকে কাজটা হয়। ব্যক্তি লাভবান হয় কিন্তু সংগঠন ক্ষতিগ্রস্ত হয়। এটা দুই দিক থেকে লাভবান হয়। একটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো চিন্তা করে যখন কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন ডেভেলপ, পলিটিক্যাল প্রফেশনাল অর্গানাইজেশন যখন ডেভেলপ করে তখন পলিটিক্যাল পার্টিগুলো চিন্তা করে ওইটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব এবং সে যেন আমার কথা মতো চলে, আমার এজেন্ডা যেন সে বাস্তবায়ন করে, আমি কি চাই ওইটা যেন সে কাজ করে সেটার ভিত্তিতে। এটা একটা। আর প্রফেশনাল অর্গানাইজেশনগুলোর দিক থেকে একটা ঝোঁক থাকে যে পলিটিক্যাল লিডারদের সাথে তাদের একটা লিঙ্কেজ থাকলে, অনেক সময় ব্যক্তিকেন্দ্রিক হয়, এটা অনেক সময় প্রফেশনাল হয় যে একটা লিঙ্কেজ থাকলে ক্ষমতায় আসলে আমি ব্যক্তিকেন্দ্রিক যে আমি অনেক কিছু পেয়ে যাবো, ওই যে উইনার্স গেট অল। এই যে লিঙ্কেজ নেক্সাসটা তৈরি হয়েছে, এই নেক্সাসটাকে ভেঙে দিতে হবে। এবং পলিটিক্যাল নেক্সাস তো ভাঙছে না, আরো বেশি ঘনীভূত হচ্ছে। আচ্ছা, ঘনীভূত হচ্ছে কারণ হচ্ছে ওই যে উইনার্স গেট অল সংস্কৃতি, এটার বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধে জুলাই বিপ্লব হয়েছে। এই জন্য আমি বলছি তাহলে তো সে ফ্যাসিস্টের সংস্কৃতি আমরা ধারণ করছি না, একই ধরনের বিষয়। এই জন্যই বলছি যে নির্বাচনটার মধ্য দিয়ে কিন্তু এই যে 48% মানুষ আনডিসাইডেড আছে তরুণ, এটা কেন? তারা কিন্তু এগুলো দেখে হতভম্ব হয়ে গেছে। তারা এগুলো দেখে দেখলেছে আরো আগের মতো, আপনি খেয়াল করবেন আবারও আগের মতো। আপনি দেখেন ক্যাম্পাসে কি পরিবর্তনটা আসছে। আমরা বলছি না যে রাজনীতিতে কোনো পরিবর্তন আসেনি আগের মতো, এটা আপনি ক্যাম্পাসে গেলে আবার দেখবেন যে না, রাজনীতিতে পরিবর্তন আসছে, আগের মতো নাই। কোনো নেতার নামে স্লোগান হয় না, কোনো দলীয় এজেন্ডা নাই, কোনো বাস্তবায়ন হয় না, অমুক নেতা তমুক নেতা গিয়ে ক্যাম্পাসে কোনো আড্ডা দেয় না। আপনি এখানে দেখবেন যে সম্পূর্ণ প্রত্যেকটা পলিটিক্যাল যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা সবাই ক্যাম্পাসের যে নিজস্ব সমস্যা, ক্যাম্পাসের ছাত্রদের সমস্যা, এগুলো নিয়ে তারা প্রফেশনালি ডিল করার জন্য চেষ্টা করতেছে। এই যে পরিবর্তনটা, এইটা কিন্তু ট্রান্সফর্ম হয় ন্যাশনাল পলিটিক্সে আসা উচিত, কিন্তু ন্যাশনাল পলিটিক্সে এখনো আমরা সেই লক্ষণটা পাচ্ছি না। আমরা নির্বাচনটা যদি সুষ্ঠু হয়, আপনি দেখবেন যে 48% সিদ্ধান্ত নিবে এখানে। 48% সিদ্ধান্ত নিয়ে যে নতুন বাংলাদেশ যে আসবে, এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে, তারা এই বিপুল জনমত, অনেক প্রেসার গ্রুপ, আপনি যেমন হতাশাজনক খবরটা দিলেন, একটু হতাশাজনক খবরটা দিলেন যে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো নষ্ট হয়েছে, এর পাশাপাশি আমি বলবো অনেকগুলো প্রেসার গ্রুপও আমাদের দেশে তৈরি হয়েছে, যারা জুলাই চেতনাকে ধারণ করতে চায়, যারা পলিটিক্সের লাইনে রাখতে চায়, যারা সত্যিকারভাবে দেশটাকে ভালো করতে চায়, যারা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও অনেক পরিবর্তন আসছে। আমাদের আমরা খালি চোখে আমরা ভালোভাবে দেখছি না, ক্যাম্পাসে গেলে আপনি টের পাবেন পলিটিক্যাল পার্টিগুলো চ্যালেঞ্জ ফেস করতেছে, তারা কিভাবে নতুন সিচুয়েশনের সাথে তারা অ্যাডাপ্ট করবে এটার জন্য তারা কিন্তু স্ট্রাগল করতেছে। আপনি
দেখবেন অনেক পরিবর্তন এসছে। তো নির্বাচন যখন আসবে, নির্বাচনের পরে যে নতুন সরকার গঠিত হবে, তারা জনমতের বাইরে গিয়ে কোনো কিছু করতে পারবে এটা আমি অন্তত বিশ্বাস করি না। কারণটা হচ্ছে জুলাইয়ের যে এক্সপেকটেশন যে তৈরি হয়েছে, এটা কিন্তু ঢাকা কেন্দ্রিক এলিট সোসাইটির মধ্যে সীমাবদ্ধ নাই। এটা কিন্তু প্রত্যেকটা গ্রামের চায়ের দোকান থেকে ওই যে রাস্তার আড্ডাখানা থেকে শুরু করে গ্রামের নারী পুরুষ সবার মধ্যে, বাচ্চা কাচ্চাদের মধ্যে চলে গেছে যে কেন জুলাই বিপ্লব হয়েছে এবং আমরা কি ধরনের বাংলাদেশ আমরা গড়তে চাই। সুতরাং পলিটিক্যাল লিডাররা তাদের আগের স্টাইলে নতুন কোনো কথা বলে এই জনমতকে তাদের পক্ষে নিয়ে আসবে, এটা পলিটিক্যাল পার্টির পক্ষে সম্ভব না। এই কারণে কেউ কি এরকম মন্তব্য করছেন, কোন রাজনৈতিক বিশ্লেষক এমন কথা বলছেন, আব্দুল্লাহ ভাই একটু ইঙ্গিত দিয়েছিলেন, সেটা হলো যে সুষ্ঠু নির্বাচন হলে অনেক কিছু পাল্টে যেতে পারে। অবশ্যই সুষ্ঠু নির্বাচন হলে পাল্টে যাবে, কারণ পলিটিক্যাল পার্টিগুলো আপনি দেখছেন যে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু অ্যাডাপ্ট করার জন্য চেষ্টা করছে, তাদের ভুল হচ্ছে না, আমি ফলাফল পাল্টে যেতে পারে অনেক কিছু। মানে নির্বাচনের যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমি ফলাফল পাল্টে যাবে নাকি যাবে না, আমি সেই বিষয়টা হচ্ছে আমি ইম্পর্টেন্ট হিসেবে যেটা দেখছি, যেই নির্বাচিত হবে সে সারা দেশের জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা, যে মাস পিপলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা যে মাস পিপলে মাস লেভেলে লোকাল লেভেলে ছড়িয়ে গেছে, এইটার বাইরে কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে যাওয়া সম্ভব হবে না। কারণ কি? কারণ হচ্ছে এটা একদিকে যেমন মাস পিপলের কাছে ছড়াই গেছে, আরেকদিকে নতুন নতুন অনেক প্রেশার গ্রুপ তৈরি হয়েছে। এই প্রেশার গ্রুপগুলোর প্রেশারে আর মানে বাইরে কোনোদিন যেতে পারবে না। যদি বাইরে যায় তাহলে তার টিকতে পারবে না, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এটি কিন্তু পলিটিক্যাল, এই যে মাস পিপলের কাছে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা চলে যাওয়া, এটা পলিটিক্যাল ডেভেলপমেন্ট যে সামনে হতে যাচ্ছে একটা পরিবর্তন, তার সবচেয়ে বড় সিমটম। এটা আগে কখনো হয়নি। কিন্তু আমরা হতাশ হচ্ছি কেন? প্রশ্নটা হচ্ছে আমরা হতাশ হচ্ছি কেন? আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে হাই। আমরা মনে করছি যে কালকে জুলাই বিপ্লব হয়েছে, আজকে সব চকচকে পরিষ্কার হয়ে যাবে, অন্তত রাজনৈতিক দলের নেতারা অন্তত আচরণ পরিবর্তন করবে। হ্যাঁ, এটা কালকেই করবে, কিন্তু এটা কিন্তু আসলে সম্ভব না, কারণ আপনি তো দীর্ঘদিন থেকে অভ্যস্ত। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ, রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মেজবা সওদাগর। এম আব্দুল্লাহ, মেজবা সওদাগর একটু ইঙ্গিত দিয়েছিলেন, আমি ওনাকে থামিয়ে দিয়েছিলাম এই কারণে আমরা এটা একটু আলাদাভাবে আলোচনা করতে চাই। সেটি হলো যে সব পেশাতে রাজনৈতিক পরিচয়টা মূল হয়ে দাঁড়িয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে শনিবার একটি অনুষ্ঠান হয়েছে, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজন করেছিল সেই অনুষ্ঠানটি, এবং সেখানে রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা একটা মত বিনিময় করেছেন। ওই সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু কথা বলেছেন সাংবাদিকদের সম্পর্কে, যেটি অনেকের পছন্দ হবে না, কিন্তু 100%-এর উপরও সত্য। উনি বলেছেন যে সাংবাদিকদের অনেকগুলো ইউনিয়ন আছে, আবার দুই দলের 2 ভাগ 3 ভাগ আছে, তারা নিজেরাই দলীয় হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো কাউকে পকেটে নিতে চায় না, কিন্তু তারা নিজেরাই রাজনৈতিক দলের পকেটে ঢুকে যায়। তিনি এই কথাটি যে নতুন করে বলছেন তা না, আমরা কিন্তু আমি এত স্পষ্টভাবে কোনো রাজনৈতিক দলের নেতার মুখ না সেটা এইভাবে মানে প্রকাশ্যে অডিয়েন্সের সামনে প্রথম বলেছেন, কিন্তু উনি পার্সোনালি আমাদের যে আড্ডা আলোচনায় এই কথাগুলো কিন্তু অনেক দিন ধরে বলছেন। আমি যখন বিএফইউজের প্রেসিডেন্ট ছিলাম, যখন তাকে বিভিন্ন প্রোগ্রামে আমাদের তাকে আমন্ত্রণ জানানো হতো, তো তিনি কিন্তু প্রেস ক্লাবের আড্ডায় আলোচনায় তিনি বারবার আমাদেরকে তাগিদ দিতেন যে দেখেন, আপনারা রাজনীতি থেকে আপনারা একটু রাজনীতিতে সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে একটু দূরে থাকলে ভালো করবেন, তাহলে যে নেশনের জন্য জাতির জন্য কাজ করা আপনাদের জন্য সহজ হবে। তার এই বক্তব্যগুলোর সাথে আমি তখনও একমত ছিলাম, এখনও একমত।
কারণ আমরা কি করি বাংলাদেশের, উনি একদিকে উনি এই বক্তব্যটা দিয়ে আমাদেরকে এক ধরনের সাংবাদিকদের কোর্টে বল ছুড়ে দিয়েছেন, কিন্তু যে এখন আপনারা চিন্তা করেন আপনারা কি পকেটে থাকবেন নাকি আপনারা স্বকীয় চিন্তার জায়গাটাতে স্বকীয় একটা অবস্থানে থাকবেন, যাতে আপনাদের মান মর্যাদার জায়গাটা কিন্তু সেরকম হয়। রাজনৈতিক দলগুলোর একটা মনস্তত্ত্বের জায়গাটা চেঞ্জ করতে হবে। রাজনৈতিক দলগুলো আপনি দেখেন, যদি আপনি লক্ষ্য করেন শীর্ষ রাজনৈতিক দলগুলো একেবারে তাদের নিঃশর্ত আনুগত্য না থাকলে তারা কিন্তু তাকে টার্গেট করে বসছে। এবং আমাদের মিডিয়াগুলোর কি অবস্থা, মিডিয়াগুলোতে দেখেন সেখানে রাজনৈতিক চিন্তার যেই রেজিম চেঞ্জ হচ্ছে সেই সঙ্গে সঙ্গে ওই ভিন্ন দলের মতাদর্শের একদম মানে খাঁটি লোক খোঁজা হচ্ছে। ওই সভায় যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ একটা কথা বলেছেন। উনি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে বলেছেন যে রিপোর্টাররা যে বিট করেন সেই রিপোর্টারকে আপনারা নিজেদের রাজনৈতিক কর্মী বানিয়ে ফেলেন। আপনারা বলেন যে অমুক হাউজের অমুক কোট আনকোট আমাদের লোক। এই যে আমাদের লোক কথাটা আপনারা বলা বন্ধ করেন। মির্জা ফখরুল একটা কথা বলেছেন ভালো, কিন্তু এই দিকটাও কিন্তু রয়েছে। না, সেটাই আমি সেই জায়গায় যাচ্ছিলাম, কিন্তু আপনি এটা কোট করার আগে আমি ফাহিমের বক্তব্যটা আমি শুনি নাই। তো ফাহিমদেরও আসলে এভাবে নীতি কথা সুন্দর সুন্দর অনেক বলতে পারেন, কিন্তু বাস্তবে তাদেরকেও আমরা দেখেছি। এবং যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের সভাপতির চেয়ারে কে ছিলেন, আমি তারকেও চিনি, আমরা তাকে চিনি কিভাবে একেবারে আওয়ামী লীগের ব্লাড টেস্ট করে করে তিনি যখন জাতীয় প্রেস ক্লাবের মানে বাছাই কমিটির প্রধান ছিলেন এবং সেখানে জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তাকে আমি দেখেছি কতটা আওয়ামী লীগের ব্লাড টেস্ট করে করে সেখানে বাছাই করেছেন। আমরা যারা ন্যূনতম যারা পেশাদার লোকজন তাদের ব্যাপারে যখন বলেছি, তিনি বলেছেন যে না না এটা তো আওয়ামী লীগের নয়, এই জন্য তাকে রাখা যাবে না। তারা কিন্তু বাছাই করার সময় এটা করেছেন। এখানে সুন্দর সুন্দর আয়োজন করে সুন্দর সুন্দর কথা বলছেন। এই আমি যে সংগঠনের কথা বলছি ব্রডকাস্ট জার্নালিস্ট, তাদেরও কিন্তু জন্মটা সেভাবে, রাতারাতি এটার যে চরিত্র বদলে গেছে বিষয়টা কিন্তু এরকম না। সুযোগ পেলে আবার এই সংগঠন স্বরূপে সেই ফেসিবাদের পক্ষে ভূমিকা নিতে এক মিনিট ও এক মুহূর্ত দেরি করবে না। এখন আসি মির্জা ফখরুল যে কথাটি বলেছেন, এটা রিয়েলিটি আমাদের মধ্যে, আমাদের মানসিকতার মধ্যে এমন তৈরি হয়েছে, এটা তাদের কারণেই অনেকটা হয়েছে। তারা যখন দেখেন যে এটার ব্যাকগ্রাউন্ড যদি ছাত্রদল ব্যাকগ্রাউন্ড কিনা অমুক, তাহলে তাকে আমরা একটা ভালো জায়গায় দেখতে চান। যারা রাজনীতিকরা তারা একটা সরকারে যখন থাকবেন তখন তাকে একটা ভালো সুযোগ, বিদেশে যাওয়ার সময় তার নামটা ভালো ট্যুরে ইনক্লুড করা, তারপরে একটা জায়গায় প্রেস মিনিস্টার নিয়োগ করা হবে, তখন নিয়োগের আগে খোঁজ নেন তার ব্যাকগ্রাউন্ড ছাত্রদল কিনা, বা আগে যেটা হতো ছাত্রলীগ কিনা আওয়ামী লীগের সময়, এখন দেখবেন যে ছাত্র দল কিনা। জামাত যদি যায় দেখবে যে শিবিরের সাথে ছিল না, সদস্য ছিল। এটা দেখা ছাড়া, এই টেস্ট করা ছাড়া কিন্তু তো তাহলে সাংবাদিকদের একতরফা দোষ দিলেও কিন্তু এটা কিন্তু ঠিক হবে না। কারণ আপনারাই তো এই কালচারটা তৈরি করছেন। আপনারা যখন দেখছেন যে শুধুমাত্র পেশাদারিত্ব না দেখে আপনারা দেখছেন তার ব্যাকগ্রাউন্ডটা ছাত্রদল, ছাত্রলীগ বা ছাত্র শিবির কিনা, তা না হলে তাকে একটা ন্যায্যভাবে যোগ্যতার বলে, শুধু যোগ্যতার মাপকাঠিতে তো আপনি তাকে মূল্যায়ন করছেন না। এবং যখন এই যে রেজিমটা চেঞ্জ হলো, বিপ্লব হলো, বিপ্লবের পরে যাদেরকে বিভিন্ন জায়গায় পুশ করা হলো, সেখানেও দলীয় পরিচয়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। একটা বড় কর্পোরেট হাউস সেখানে বসানোর সময় চিন্তা করা হয়েছে দলের একটা পদে আছেন তাকে, আরেকটা পত্রিকাতে সম্পাদক বানানো হয়েছে, দেখা হয়েছে দলীয় উপদেষ্টা পদ আছে, যে কারণে তাকে সেভাবে, এবং ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকেও চাওয়া হয়েছে যে তাদের দলের আস্থাভাজন, যেহেতু এই দলের ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। বাস্তবতাগুলো মেনেই কিন্তু আমাদের এইসব বক্তব্য গ্রহণ করতে হবে। বক্তব্য শুনতে তো খুবই ভালো লাগে এবং বাস্তবতার নিরিখে এই বক্তব্যকে আমরা স্বাগতই জানাই, কিন্তু তাদেরও আচরণগতভাবে তাদের দৃষ্টিভঙ্গির জায়গাটাতে যদি চেঞ্জ না আসে, তাহলে তো এই জায়গাগুলো যখন একটা লোক দেখবে যে না এখানেই গেলে এই পরিচয় ধারণ করলেই আমার আমরা তো চরিত্রগতভাবে অপরচুনিস্ট, আমরা সুবিধার জন্য, আমরা নিজেদের প্রাপ্তির জন্য, উচ্চাবিলাস চরিতার্থ করার জন্য আমরা যে কোনো পর্যায়ে যত নিচে নামা দরকার সেটা নামতে পারি। তো সুতরাং এই কারণেই কিন্তু এই বিষয়গুলো আসছে। সুতরাং ওখানে অনেক নীতি কথা হয়েছে ওই আলোচনায় আমি দেখেছি, কিন্তু এই নীতি কথার পাশাপাশি যারা নীতি কথা বলেছেন তাদের মধ্যে যে বৈপরীত্য চরিত্রগত তাদের যে জায়গাগুলো রয়েছে তাদেরকেও পরিবর্তন আনতে হবে, দৃষ্টিভঙ্গির চেঞ্জ করতে হবে। তারা যদি মূল্যায়ন করার সময় দেখেন যে না আমার দলীয় পদ নয়, আমি পেশাদার,
তার যে পেশাগত দক্ষতা, তার যে ভূমিকা জাতির পক্ষে, দেশের পক্ষে তার কি ভূমিকা আছে, কি তার ব্যাকগ্রাউন্ড, এগুলো দেখে যদি মূল্যায়ন করেন তাহলেই আপনার এই দলীয় আনুগত্যের জায়গা থেকে দলের পদ পাওয়ার জন্য, আমি প্রসঙ্গত একটা বলতে চাই, আমাদের একজন বড় নেতা, আমি নাম নাই বললাম, তিনি যখন রাজনীতিতে যুক্ত হলেন, প্রথমে একটি দলের উপদেষ্টা হলেন, আমি অত্যন্ত আমার কাছে থেকে আমি খুব কঠোরভাবে তাকে আমি বলেছি যে দেখেন, আপনার সাংবাদিকতায় আপনার মেধা, আমি মনে করি যে একেবারে 2-4-10 জন যদি বাছাই করা হয় সেই জায়গায় আপনি এই রাজনীতিকে নিয়ে নিজেকে শেষ করে দিলেন। তিনি যখনই রাজনীতিতে গেলেন, তিনি এখন কক্ষচ্যুত, কিন্তু তখন আমার কথাটা তিনি সেভাবে নিতে পারেন নাই, কিন্তু এখন অনুধাবন করবেন কিনা তাও জানি না। ওনার যে মেধা যোগ্যতা ছিল, অনেক দূর যেতে পারতেন। হ্যাঁ, অনেক দূর যেতে পারতেন, এই পেশার জন্য ওনার অনেক কন্ট্রিবিউট করার সুযোগ ছিল, কিন্তু রাজনীতিতে ঢোকার পরে এবং নানান ধরনের মনোনয়ন, রাজনীতিতে পদ পদবি এগুলো এবং আরো নানান ধরনের ক্যারিকেচার মধ্যে পড়ে আজকে কিন্তু একদম কক্ষচ্যুত হয়ে আছেন। তো এই বাস্তবতা আমরা সাংবাদিক হিসেবে দেখেন, আপনি যদি পুরা 54 বছরের ইতিহাস ঘাটেন তাহলে কজন সাংবাদিক এমপি হতে পেরেছে, কজন সাংবাদিক মন্ত্রী হতে পেরেছে, যে সেই তুলনায় আপনি যদি অ্যাডভোকেট দেখেন, যদি শিক্ষক দেখেন, সেই সংখ্যা কিন্তু অনেক, রেশিওটা অনেক হাই। তো তাহলে আমরা সাংবাদিকরা কেন আমাদের চরিত্রটা বিসর্জন দিয়ে, আমাদের সতীত্ব বিসর্জন দিয়ে আমরা কেন এগুলা এই দলবাজির জায়গাটাতে যাব? আমার আদর্শিক জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে, আমার মতাদর্শগতটাকে একটা দলের সাথে এটা সাযুজ্য থাকবে, সেই দলের পক্ষে যাবে, আমার লেখা দলের পক্ষে যেতে পারে, আদর্শ আমি দেশের স্বার্থের বিবেচনায় লিখবো, কিন্তু যেই দল এই স্বার্থের পক্ষে আছে অটোমেটিকলি তার পক্ষে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের গণমাধ্যম বিকাশে ভূমিকা রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতার কথা আমি অকপটে সবসময় স্বীকার করি। তার মানে এই নয় যে আমার সেই দলের একটা পদ পদবি নিয়ে আমার তার রাজনীতি সরাসরি ধারণ করতে হবে। তার রাজনীতি, তার যে ভালো ভালো দিকগুলো আছে, ইসলামপন্থী অনেক দলের সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, কিন্তু তার মানে সেই দলের ফোল্ডের মধ্যে গিয়ে সেই দলের পদ পদবি, সেই দলের ক্যাডার ভিত্তিক যে স্তরগুলো আছে, এগুলা কোনো একটা গ্রহণ করে আমার নিজের আত্মমর্যাদা, নিজের যে পেশাদারিত্ব, এগুলাকে বিসর্জন দিতে হবে, এটা তো ঠিক না। প্রফেসর মেজবাহ, আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটি হলো যে পেশাজীবী সংগঠনগুলোতে দলীয় পদধারী ব্যক্তিরা সেখানে নেতা হচ্ছেন, ফলে কিন্তু সব পেশাতেই এই প্রবলেমটা হচ্ছে। আর পেশাজীবী সংগঠনগুলো কিন্তু আর এখন পেশাজীবী সংগঠন থাকছে না, দলীয় অঙ্গ সংগঠন হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে সব কিছুতেই সেই আবার দলীয়করণ। সেটাই তো বলছি, এই যে নেক্সাসটা তৈরি হয়েছে, পেশাজীবী সংগঠন ব্যক্তি স্বার্থে হোক, সাংগঠনিক স্বার্থে হোক, পলিটিক্যাল লিডারদের সাথে লিঙ্কেজ তৈরি করতে চাচ্ছে, আর পলিটিক্যাল লিডাররা চাচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলো চাচ্ছে যে পেশাজীবী সংগঠনটা তাদের ইনফ্লুয়েন্স থাকবে, তাদের কথা মতো চলবে, তাদের এজেন্ডা বাস্তবায়ন, একটু আগে ব্যাখ্যা করলাম। এই নেক্সাসটাকে আপনাকে ভেঙে দিতে হবে। কে ভাঙবে? এই নেক্সাসটা ভাঙার জন্য পলিটিক্যাল পার্টি এবং পেশাদার সংগঠনগুলা, যে মানুষগুলো নিরপেক্ষ থাকতে চায়, কোথাও যাইতে চায় না, তাদের নেতৃত্বে পেশাজীবী সংগঠনগুলোকে আসতে হবে এবং তারা তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে তারা কথা বলবে। এইভাবেই আস্তে আস্তে ভাঙতে হবে এবং সেটা কিন্তু আপনি দেখবেন যে ইতিমধ্যে সেই ট্রেন্ডস কিন্তু দেশে তৈরি হয়েছে এবং এটা কিন্তু সামনের দিকে এই বিষয়ে ডেভেলপমেন্ট হবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে স্বাধীন সাংবাদিকতা বলে যে কথাটা বলা হয়ে থাকে, সেটা একটা বড় বাধা হলো সাংবাদিকরাও একই সঙ্গে রাজনৈতিক দলগুলো, যেটা এম আবদুল্লাহ ভাই মোটামুটি স্পষ্টভাবে বলেছেন যে এখানে সেখানে রাজনৈতিক পরিচয়টাই বড় হয়ে দাঁড়ায় তার সাংবাদিকতার পরিচয়ের চেয়েও। এখন প্রশ্ন হলো, এই যে স্বাধীন সাংবাদিকতা তাহলে দাঁড়াবে কিভাবে? সাংবাদিকরা যদি দলবাজ হয়ে যান, যেটা অতীতে আমরা দেখেছি, এখনো ওই ট্রেন্ডটা কিন্তু দুর্ভাগ্যক্রমে শুধু চালু নয়, সক্রিয়ভাবে বহাল তবিয়তে রয়েছে এবং সামনের দিনগুলোতে এটা বাড়তে পারে। কি কারণে বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করলাম, সেটি হলো কিছু সাংবাদিকের সোশ্যাল মিডিয়া তাদের কথাবার্তা স্ট্যাটাস দেখলে মনেই হয় না যে তারা আদৌ সাংবাদিক, মনে হয় তারা দলীয় ক্যাডার, নট খালি কর্মী। এটা শুধু সাংবাদিকতায় না, প্রত্যেকটা পেশায় আপনি এটা দেখবেন। আপনি আমলাতন্ত্রে যান, বিশ্ববিদ্যালয়ে যান, সাংবাদিকতায় যান, যেখানেই যাবেন আপনি এই ট্রেন্ডসটা পাবেন, এই ট্রেন্ডসটা পাবেন। এখন এটাই কিন্তু আমাদের দেশে যে সুস্থ একটা সিভিল সোসাইটি যে ডেভেলপ করবে, এটা তো পুরনো সিস্টেম ছিল, 15 বছর এই সিস্টেম ছিল, সেটা এখন বহাল থাকে নাই, শুধু আরো কলেবর বৃদ্ধি করেছে। আপনি তো এটা একদিনে চেঞ্জ, এটা হবে না, এটাতে সময় লাগবে। কিন্তু 1.5 বছর হয়ে গেল, কিন্তু হ্যাঁ 1 বছর হয়ে গেল, এটাতে সময় লাগবে এবং যা হয় সেটা বলে 3 মাসেই হয়, অথবা হয় না। এটা তো আমি বলতেছি না সিস্টেম চেঞ্জ, আমি বলছি ব্যক্তির চিন্তার জগৎটা তো পরিবর্তন হতে পারতো। ওই জায়গাগুলোতে তো রিপ্লেসমেন্ট হয়নি, কারণ কিছু কিছু মানুষ আছে
ওই যেমন তরুণ সমাজের মধ্যে একটা পরিবর্তন আপনি দেখবেন, ওই যে আই হেট পলিটিক্স একটা ব্যাপার ছিল না, এখন কিন্তু আই হেট পলিটিক্স নাই। তরুণ সমাজ এবার দেখলো যে এই পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে কথা না বললে, চিন্তা না করলে দেশ কি হয় হোক, আমি চুপ করে থাকলাম। এই সিভিল সোসাইটিতেও প্রফেশনাল অর্গানাইজেশনগুলোতে প্রফেশনাল কিছু লোকজন এই ধরনের চিন্তার আছে যে কোথায় কি হোক আমার কোনো চিন্তা নেই, কিন্তু তাদেরকে একটু এগিয়ে আসতে হবে এই জায়গাটাতে। তারা এগিয়ে আসলে একমাত্র তারা কথা বলা শুরু করলে, সত্য কথাটা তারা যখন বলা শুরু করবে, সেটা কার বিরুদ্ধে গেল এটা দেখার বিষয় না, এইভাবে এটা ভাঙতে হবে। এটা হঠাৎ করে একদিনে আপনি বললেন, আমি বললাম, পলিটিক্যাল পার্টিগুলো বললো, এটা একদিন হবে না। কারণ হচ্ছে যে এই নেতৃত্বের জায়গাটা অন্য এক দল এসে এটাকে রিপ্লেসড হতে হবে। সেই রিপ্লেসমেন্টটা তো হয়নি। মানে আগে যারা আওয়ামী লীগ ছিল তারা হয়তো এখন ব্যাকফুটে চলে গেছে, তার বিপরীতে যারা ছিল তারা এখন ওই তাদের মতো আচরণটা করছে। এই জায়গাটাতে রিপ্লেসমেন্ট নিয়ে আসতে হবে আর কি। এবং প্রত্যেকটা স্টেক হোল্ডার যদি এখানে কাজ করে, আমরা যদি কথা বলা অব্যাহত রাখি, পত্রিকাগুলো যদি এই বিষয়ে কাজ করে, মিডিয়াগুলো যদি কাজ করে, পলিটিক্যাল পার্টিগুলো যদি দয়া করে পলিটিক্যাল প্রফেশনাল অর্গানাইজেশনগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার জন্য সুযোগ দেয়, তাহলে এই জায়গাটাতে পরিবর্তন আসবে। এম আব্দুল্লাহ, সাংবাদিকদের কাজ হলো ক্ষমতাধরদেরকে প্রশ্ন করা, কিন্তু ইদানিং যে অবস্থাটা দাঁড়িয়েছে দীর্ঘদিনের কারণে দাঁড়িয়েছে, যেটা প্রফেসর মাজবা বলছিলেন, এখন সম্ভবত সাংবাদিকদের নিজেদেরই প্রশ্ন করা উচিত যে আদৌ আমরা গণমাধ্যম কর্মী হিসাবে কাজ করছি কিনা। এটা তো আমাদের গত 15 বছরে আমাদের যে মানে যে কালচারটা ডেভেলপ করেছে, যে একটা গোষ্ঠী পুরোপুরিভাবে একটা ফেসিবাদকে লালন করার জন্য ধারণ করে এমনভাবে তাদেরকে চাটুকারিতার প্রতিযোগিতায় নেমেছিল, পদলেহনের প্রতিযোগিতা নেমেছিল, এবং এর মধ্যে একটা কারণও ছিল। আপনি দেখেন গত 15 বছরে আপনি দেখবেন যে কমপক্ষে হাজারখানিক মানুষকে, হাজারখানিক সাংবাদিককে কোটিপতি করে দিয়ে গেছেন শেখ হাসিনা, এবং তাদের এখন অনেকের শুধু কোটি বললেও ভুল হবে, আমাদের যেটা কিছু কিছু হিসাব আসছে 100 কোটি টাকা, ইভেন 2-4 জনের 1000 কোটি টাকাও তাদের সম্পদের তথ্য আসছে। তো এই জায়গাগুলোতে এখন দেখা দেখি যদি অন্যরাও সংক্রমিত হন যে রেজিম চেঞ্জ হয়েছে, এখন আমাকেও তার সাথে পাল্লা দিয়ে আমাকেও 100 কোটি টাকার মালিক হতে হবে, দ্রুতই কোটিপতি হতে হবে। এই জন্য আগে ভাগে যে দলবাজি এবং দলীয় লেজুর ভিত্তি, এগুলো তো আগে যা ছিল তার নতুন মাত্রা কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাগুলোর জন্য আমাদের আসলে একটা সংগ্রাম, যারা পেশাদার সাংবাদিক তাদেরকে একটা সংগ্রাম গড়ে তোলা ছাড়া এই অবস্থার পরিবর্তন হবে না। বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে আমাদের বিভাজনের কথা, এই বিভাজনটা আসলে আওয়ামী লীগের মাধ্যমেই তৈরি হয়েছে। ইকবাল সোবহান চৌধুরী এই বিভাজনের মূল হোতা। আমরা জানি যে 1993 সালে একটি অনুষ্ঠানে তার মধ্য দিয়ে ইউনিয়ন ভেঙেছে, তার কারণে ইউনিয়নটা ভেঙেছে। তো আজকেও আমরা যদি অনুধাবন করি এই নতুন বাংলাদেশে, যে আমাদের পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশার মর্যাদার জন্য, সম্মানের জন্য, নিজেদের স্বকীয়তার জন্য আমরা যদি ঐক্যবদ্ধভাবে সেভাবে একটা দলীয় প্রভাবমুক্ত একটি জায়গা যদি তৈরি করতে পারি, তাহলেই এগুলো থেকে উত্তরণ সম্ভব। তা না হলে যারা ধান্দাবাজ, চান্দাবাজ, যারা বিত্ত বৈভবের সামনে পিছনে নিরন্তর ছুটে চলছে, যারা কর্পোরেট সাম্রাজ্য রক্ষার জন্য লাঠিয়াল হিসেবে ব্যবহার হওয়ার জন্য নিজেদেরকে উজাড় করে দিচ্ছে এবং যা খুশি তাই করছে, দুর্বিনীত আচরণ করছে, তাদের জন্য একটাই ওষুধ, সেটা হচ্ছে যে পেশাদার সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধভাবে নিজেদের স্বকীয় অবস্থান গ্রহণ করতে হবে, আওয়াজ তুলতে হবে যে আমরা পেশাদারিত্বকে আমরা প্রাধান্য দিয়ে আমরা এখানে কাজ করব, পেশার জন্য কাজ করব, পেশার মর্যাদার জন্য কাজ করব, পেশাগত দক্ষতার জন্য কাজ করব। এই জায়গাগুলো ছাড়া সাংবাদিকদের অন্য কোনো এজেন্ডা থাকা উচিত না। এবং এই কাজ করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার দলীয় মতাদর্শ থাকবে। আমি তো যেহেতু নির্বাচনে ভোট দিই, নিশ্চয়ই কোনো মার্কায় আমি ভোট দিই, সেই আমার তো দলীয় বিশ্বাস থাকবেই। কিন্তু আমি যতক্ষণ আমার সাংবাদিক পরিচয় ধারণ করব ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে সেই দলীয় আনুগত্যের জায়গাটা যদি ওই পর্যায়ে থাকে তাহলে আর পেশা থাকে না। দলীয় আনুগত্য ব্যক্তিগতভাবে একটি দলের কর্মসূচির সাথে, একটি দলের কোনো একটি সিদ্ধান্তের সাথে আমার ব্যক্তিগত মত মিলে যেতে পারে, সে তার অর্থ আমি সেই দলের কর্মী হয়ে যেতে হবে এমনটা না। আমাকে যে কোনো দলের সাথে, বাংলাদেশের পক্ষের রাজনীতির সাথে আমার মত মিলবে। আমরা আগে কিন্তু দেখেছি যে একজন সাংবাদিক, আমরা জানি উনি অমুক দল সমর্থন করেন, কিন্তু সেই দলের নেতিবাচক কর্মকাণ্ডকে কিন্তু
তিনি সমালোচনা করার মতো তার মনোবল ছিল এবং সেই সাহস ছিল, সেই সৎ সাহস ছিল। এখন নাই কেন? নাই এই জন্য যে দলের সমালোচনা করেন তার কাছ থেকে আপনি এমন সুবিধা নিয়েছেন যে আপনি তার চোখে চোখ রেখে কথা বলার মতো, আপনার তার সমালোচনা করার মতো, স্তুতি ছাড়া অন্য কিছু দেওয়ার মতো আপনার সাহস নাই। সৎ সাহস থাকতে হবে। এই জন্য আপনাকে নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে, তাহলেই আপনি সেটা সমালোচনার সময় সমালোচনা করতে পারবেন, প্রশংসার সময় ভালো কাজ করলে আপনি প্রশংসাও করতে পারেন একটি দলের। অনেকে মজা করে বলেন, মজা করে যদিও বলেন, আসলে কিছু সিরিয়াসনেসও রয়েছে। সেটি হলো যে ভবিষ্যতে হতে পারে যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন যেভাবে হতো, সেরকম একটা সংবাদ সম্মেলনের ভবিষ্যতে আমরা দেখতে পারি। যে দলে নট আনলাইকলি, এটা তো এই প্রতিযোগিতা তো অনেকের মধ্যে থাকবে। তবে আসলে আওয়ামী লীগের মতো ওই স্তরে নেয়ার মতো সক্ষমতা অন্য কোনো দল বাংলাদেশে রাখে না। ওইটার জন্য একটা সক্ষমতা দরকার, সেটা আলাদা যোগ্যতা দরকার। সেই পর্যায়ে নিতে পারবে না, কিন্তু আমরা আরো স্থূলভাবে অনেক ক্ষেত্রে প্রতিযোগিতা করতে গেলেও সেই অর্থে সেই সুবিধা পাওয়ার সেই যোগ্যতা অনেকের মধ্যেই নাই। আওয়ামী লীগ ছাড়া অন্য কারো মধ্যে সেটা নাই। সেটা হওয়াও সম্ভব কিনা আমার সন্দেহ আছে। এম আব্দুল্লাহ এবং প্রফেসর মেজবা সওদাগর, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।